আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর ২ আসন থেকে টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি চলে যাব তার কাছে। শুভ, সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক সংসদ সদস্য শাহজাহান খানকে আমরা জানি যে গতকাল রাতেই কিন্তু রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করা হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে ধানমন্ডি থানায় এবং হাজারীবাগ থানায়, দুটি থানায় কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা ধানমন্ডি থানার তদন্তকারী কর্মকর্তার সাথে যেটি কথা বলে জানতে পেরেছি যে গত ৪ আগস্ট যে ছাত্র আন্দোলন চলমান ছিল, ঠিক সে সময় জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় একজন শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হন এবং সেই ঘটনায় সেই শিক্ষার্থীর বাবা গত ২৬শে আগস্ট ধানমন্ডি থানায় কিন্তু একটি হত্যা মামলা দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী সহ এবং এই শাহজাহান খান সহ প্রায় ১৭৫ জনের বিরুদ্ধে নাম উল্লেখ করে কিন্তু হত্যা মামলাটি দায়ের করা হয়েছে এবং সেই হত্যা মামলায় এই শাহজাহান খানকে কিন্তু আটক করা হয়েছে বলে আমরা যেমনটা জানতে পেরেছি। এবং তার পাশাপাশি হাজারীবাগ থানাতেও কিন্তু একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে এবং তার প্রেক্ষিতেই আমরা যেমনটি দেখেছি কাল রাতে আটক করা হয়। আমরা যদি বলতে চাই এই মুহূর্তে কিন্তু ডিবি কার্যালয়ে শাহজাহান খানকে রাখা হয়েছে এবং জুম্মার নামাজের পরে তাকে সিএমএম আদালতে নেওয়ার কথা রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাওয়ার কথা জানানো হয়। তার পাশাপাশি আমরা যেমনটি জানি যে এই শাহজাহান খান কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য এবং বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে অনেক নানা সময় নানাভাবে কিন্তু আলোচিত এবং সমালোচিত ছিলেন বলে আমরা যেমনটি দেখেছি। যদি আমরা সব কিছু মিলিয়ে বলতে চাই যে আমরা দেখেছি যে গত ৫ আগস্ট সাবেক যে সরকার ছিল সেই সরকার পদত্যাগের পর থেকে কিন্তু নানা সময় নানা আওয়ামী লীগের নেতাকর্মী, মন্ত্রী এবং সংসদ সদস্য তারা কিন্তু যে দেশ ত্যাগের চেষ্টা করে এবং তার পাশাপাশি অনেকেই কিন্তু লুকানোর চেষ্টা করেছে এবং অনেককে কিন্তু আটক করা হয়েছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু আমরা যেমনটি জানি যে গতকাল রাতে এই শাহজাহান খানকে ধানমন্ডি এলাকা থেকে আটক করা হয়। তার পাশাপাশি গত কয়েকদিন আগে বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও কিন্তু আটক করা হয়েছে। যেমনটা বলছিলাম যে গত এই যে জুলাই থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন, সেটি থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান গত 5 মার্চ সেটি সংগঠিত হয় এবং তারপরে এসে কিন্তু আমরা দেখেছি যে এই গত সরকারের পদত্যাগ হওয়ার পরে আমরা দেখছি বিভিন্ন সময় প্রধানমন্ত্রী সহ বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে এবং গতকালকে কিন্তু সেই দুটি হত্যা মামলায় তাকে আটক দেখানো হয়েছে বলে আমরা সবশেষ জানতে পেরেছি। সবকিছু মিলে যদি বলতে চাই জুম্মার নামাজের পরে তাকে সিএমএম কোর্ট আদালতে তোলার কথা রয়েছে। এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সবশেষ। ডিবি কার্যালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। বাজারে আবারও বাড়তে শুরু করেছে ডিমের দাম। সপ্তাহ ব্যবধানে প্রতি ডজনে 10 টাকা বেড়ে রাজধানী কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে 160 টাকায়। দাম বৃদ্ধির সঠিক কারণ বিক্রেতারা না জানলেও তাদের দাবি পাইকারিতেই বেশি দামে কিনতে হচ্ছে তাদের। তবে ক্রেতারা বলছেন সরকারের ডিমের সিন্ডিকেট ভাঙতে না পারায় বেশি দামের মাসুল গুনতে হচ্ছে তাদের। বন্যায় খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় মুরগির দাম বাড়তে শুরু করেছে। বিক্রেতারা এমন দাবি করলেও তা মানতে নারাজ ক্রেতারা। সবজির দাম নিয়েও আছে মিশ্র প্রতিক্রিয়া, তবে স্থিতিশীল আছে চাল ও মুদিপণ্যের দাম। ডিম গেছে সপ্তাহে বেচতেছি 150 টাকা বেচি ডজন, চলতি সপ্তাহে 160 টাকা করে বেচা লাগে। আরতদারের কাছে যাই বলি, আরতদারকে আমাদের কাছে মাল নাই। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজি প্রায় 10-15 টাকার মতো বাড়ছে। হ্যাঁ, ব্রয়লার মুরগি আছে বিক্রি করতেছি 170 টাকা, পাকিস্তানি সোনালি বিক্রি করতেছি 260 টাকা। এখন মুরগি অনেক কম সাপ্লাই। মানুষের যে অবস্থা তাতে বাজার মূল্যটা একটু অবশ্যই কম হচ্ছে। সবজির দাম দ্বিগুণ প্রায়
যে সবজি আমি 3-4 দিন আগেও 25-30 টাকা করে কিনছি, আজকে 50 টাকা, 70 টাকা, 80 টাকা কেজি। সরবরাহ বাড়লেও মুন্সিগঞ্জে ইলিশের কেজিতে দাম বেড়েছে 200 টাকা পর্যন্ত। এরপরও সাপ্তাহিক ছুটির দিনে জেলার মীর কাদিম মাছের আড়তে উপচে পড়া ছিল ভিড় ক্রেতাদের। দাম বৃদ্ধির জন্য ক্রেতারা দায়ী করছেন বাজারের সিন্ডিকেট ও মজুরদারদের। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট আর ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের মীর কাদিম হাটে রূপালী ইলিশের ঝিলিক। ভোর থেকে ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখরিত পুরো এলাকা। ছুটির দিনে কেজি প্রতি বড় ইলিশের দাম হাঁকা হচ্ছে 1800 টাকা পর্যন্ত, যা গেল একদিন আগেও ছিল 1600 টাকা। এরপরও পাইকারি ডাকে মাছ কিনতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। ইলিশ ছাড়াও রুই, পাঙ্গাস, চিংড়ি, আইড়, কই, শিং সহ স্থানীয় খাল বিলের তাজা মাছ বিক্রি হয় এ বাজারে। তবে চড়া দাম থাকায় ভোক্তারা দায়ী করছেন সিন্ডিকেটকে। সিন্ডিকেটটা করে রাখে ভিতর থেকে, এই কারণে এখানে খোলা বাজারে দেখা যায় যে দামটা বেশি হয়ে যায়। মাছ কিনো লাগে 1400 টাকা কেজি, 1500 টাকা কেজি, মোয়াল গেলে 1200 টাকা কেজি। মাছ কম, ক্রেতা বেশি। বিষয়টি অস্বীকার করে আড়তদাররা বলছেন সরবরাহ ও চাহিদার উপরই দর নির্ভর করে। না, আমাদের এখানে কোনো সিন্ডিকেট নাই, আমাদের এনে ওপেন বেচা কিনা, মানে ওপেন আমরা ডাক তুলতাছি, যে বেশি কইতাছে তারাই আমরা দিয়ে দিতেছি। শত বছরের প্রাচীন এই হাটের 45টি আড়তে 4000 মানুষ কাজ করেন। ধলেশ্বরী তীরের এই হাটে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মীর কাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে মাত্র 3 মাস সময় বাকি থাকলেও এখনও চূড়ান্ত হয়নি পাঠ্য বইয়ের পাণ্ডুলিপি। শুধু তাই নয়, কয়েকটি শ্রেণীতে হয়নি টেন্ডারও। এখনও বই ছাপা শুরু না হয় জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। মুদ্রণ সংশ্লিষ্টরা বলছেন, বছরের শুরুতে কিছু বই পৌঁছানো সম্ভব হলেও সব বই ছাপা শেষ হতে মার্চ পর্যন্ত সময় লাগবে। তবে চ্যালেঞ্জ থাকলেও যথাসময়ে বই পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড। প্রতি বছরের মতো 2025 শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রায় 35 কোটি বিনামূল্যের বই ছাপাবে সরকার। তবে বছর শেষ হতে 3 মাস সময় বাকি থাকলেও এখনও 4টি শ্রেণীতে ছাপা কাজের প্রথম ধাপ টেন্ডার প্রক্রিয়ায় শুরু করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। 6টি শ্রেণীর টেন্ডার প্রক্রিয়া শেষ হলেও পাণ্ডুলিপি চূড়ান্ত না হওয়ায় বই ছাপার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। আগামী শিক্ষাবর্ষে 8ম শ্রেণী পর্যন্ত প্রচলিত কারিকুলামের বই থাকবে বলে সিদ্ধান্ত হলেও এসব বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে কন্টেন্টে নানা পরিবর্তনের মাধ্যমে তা পরিমার্জন করা হবে। আর 9ম ও 10ম শ্রেণীর শিক্ষার্থীদের পুরনো কারিকুলামের বই দেওয়ার কথা বলা হলেও তাতেও আসবে নানা পরিবর্তন। আর মাধ্যমিকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ আবার চালু হওয়ায় বাড়ছে বইয়ের সংখ্যাও। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, চ্যালেঞ্জ থাকলেও শিক্ষার্থীদের হাতে সময় মতো বই পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মুদ্রণ সংশ্লিষ্টরা সচেষ্ট হলে এই সময়েই কাজ শেষ করা সম্ভব বলে মনে করছে বোর্ড। কিছুটা চ্যালেঞ্জ আছেই, তারপরে আমার ধারণা আমরা যদি সম্মিলিতভাবে ওনারা যেরকমভাবে বললেন যে রাষ্ট্রের স্বার্থে সকলে যদি একযোগে কাজ করে, দিনরাত কাজ করে, আমার ধারণা যে এগুলি সেই সমস্যাগুলি সমাধান করা সম্ভব। তবে মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। জানুয়ারিতে কিছু বই পৌঁছানো সম্ভব হলেও 9ম ও 10ম শ্রেণীর বই পেতে মার্চ পর্যন্ত সময় লাগবে বলে ধারণা তাদের। 9-10-এর যে বই সেটি কোনো ক্রমে মার্চের আগে ছাত্ররা পাবে না। এবং আমি আমার অভিজ্ঞতার আলোকে, দীর্ঘদিন দায়িত্বে থাকার আলোকে এবং আমাদের মেশিনের যে ক্যাপাসিটি তার আলোকে এবং কারিকুলামে যে কারেকশন হবে সেই কারেকশনটা যত দ্রুত করতে পারবে তত আমাদের জন্য কল্যাণকর, এনসিটিভির জন্য কল্যাণকর। পুরো প্রক্রিয়া সময় মতো শেষ করতে পরিমার্জনের পাশাপাশি পাণ্ডুলিপি দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত করার পরামর্শ মুদ্রণ শিল্প সমিতির। সিট মেশিনের জন্য শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকারের দেয়া দফায় দফায় কারফিউ ও সাধারণ ছুটিতে বন্ধ হয়ে যায় নারায়ণগঞ্জের পোশাক শিল্প কারখানা। ব্যবসায়ী সংগঠনের তথ্য মতে এই সময়ে বন্ধ থাকায় পোশাক রপ্তানি খাতে $2 বিলিয়ন ক্ষতি হয়েছে। এছাড়া সরকার পতনের পর ঝুট ব্যবসার দখল নিতে তৎপরতা চালাচ্ছে সন্ত্রাসী বাহিনী। এ কারণে হুমকির মুখে কারখানা মালিকরা। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
নিটোয়ার খাতের 47% তৈরি পোশাক রপ্তানি হয় নারায়ণগঞ্জ থেকে। আর পোশাক রপ্তানিতে বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় স্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এ জেলার গুরুত্ব সবচেয়ে বেশি। তবে গত জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের রাজনৈতিক অস্থিরতা, কারফিউ ও টানা ছুটির কারণে বিপর্যয় নেমে আসে জেলার এই শিল্পে। গার্মেন্টস মালিকদের দাবি, দিনের পর দিন কারখানা ও ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয়নি তাদের পক্ষে। ফলে শিপমেন্ট বাতিল সহ নতুন অর্ডার পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন তারা। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক থেকে সীমিত পরিমাণ নগদ টাকা লেনদেনের বিধি আরোপ করায় নতুন করে সমস্যার মধ্যে পড়েছেন গার্মেন্টস মালিকরা। ফ্যাক্টরি বন্ধ থাকার কারণে আমরা টাইমলি শিপমেন্টগুলি করতে পারি নাই, যার জন্য অনেক বায়ার ডিসকাউন্ট করেছে বা কিছু কিছু বায়ার হয়তো মেনে নিয়েছে, অনেক বায়াররা অর্ডার ক্যান্সেল করতে চাচ্ছে। অর্ডার অনেক কনফার্ম করা ছিল, পিওগুলি কিন্তু আমরা এই 15 দিনের ব্যাঘাতের কারণে বা ইন্টারনেটের কারণে আমরা কিন্তু কোনো কমিউনিকেশন করতে পারি নাই। এই অবস্থায় সরকারের সহযোগিতা চায় বিকেএমইএ। তাহলে আবারও পোশাক রপ্তানি খাতে বিশ্বের শীর্ষস্থান দখল করা সম্ভব হবে বলে মনে করেন সংগঠনটির সভাপতি। গত 1-1.5 মাসে প্রায় $2 বিলিয়ন মতো রপ্তানি কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। ক্ষতিগুলি কাটিয়ে উঠতে হলে আমাদের অনেকগুলি পদক্ষেপ নিতে হবে। ব্যাংকে এলসি দিলে এলসি করতে দেরি হয়, তারপরে ডকুমেন্টস দিলে পারচেজ করে টাকা দিতে দেরি হয়, যার ফলে আমার শ্রমিকের বেতন দিতে দেরি হয়। এদিকে সরকার পরিবর্তনের পর ঝুট ও ওয়েস্টের ব্যবসা দখলে নিতে একটি সন্ত্রাসী চক্র মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। 5 তারিখের থেকেই যদি বলি, নতুন করে এক উৎপাতের মধ্যে আমরা পড়লাম। 4 দিক থেকে চাঁদাবাজরা উৎপাত করা শুরু করলো, আমাদের ঝুট নিয়ে কথা বলে। তারপরে বিভিন্ন ব্যবসায়িক ইয়ের মধ্যে তারা ঢুকতে চায়, তারা গোডাউন এর দখল নিতে চায়। কোনো মালিক পক্ষ তার কাছে কেউ চাঁদা চায় বা সে চাঁদাবাজির শিকার হয়, আমরা অবশ্যই যদি আমাদের কাছে আইনগত সহায়তা চায়, আমরা অবশ্যই ওনাদেরকে সহায়তা করব। নারায়ণগঞ্জে 8 শতাধিক রপ্তানিমুখী পোশাক কারখানায় 15 লাখের বেশি শ্রমিক কর্মরত আছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। আমদানি বাণিজ্য সহজ করতে উদ্যোগ নিল বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, বিলাসবহুল ও অভ্যন্তরীণ ছাড়া অন্য সব ধরনের পণ্য আমদানিতে এলসি মার্জিন তুলে দেওয়া হয়েছে। এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার নির্ধারিত হবে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে। সংকট উত্তরণের পথে কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসাবে দেখছেন অর্থনীতিবিদরা। 2022 সালের শুরু থেকেই অস্থির হয়ে উঠতে থাকে দেশের বৈদেশিক মুদ্রার বাজার, বাড়তে থাকে ডলারের দাম ও সংকট। একই সঙ্গে চাপ বাড়ে নিম্নগামী রিজার্ভের হিসেবে, যার ব্যাপক প্রভাব পড়ে আমদানি বাণিজ্যে। কারণ ওই বছরের 4 জুলাই পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ব্যাংক, যেখানে বলা হয় বিলাসী পণ্য আমদানিতে 100% আর দরকারি পণ্য আমদানিতে এলসি মার্জিন রাখতে হবে 75%। বৈদেশিক মুদ্রার প্রকট সংকটের চিত্র ফুটে ওঠে ওই প্রজ্ঞাপনে। জানিয়ে দেওয়া হয়, এলসি খোলার ক্ষেত্রে দরকারি ডলারের জমা দিতে হবে আমদানিকারককে, ব্যাংক থেকে মিলবে না কোনো ধরনের সহায়তা। এবার কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দরকারি 10 ধরনের পণ্য আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করে গত বছরের 20 জুন একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। সব মিলিয়ে 25 মাসের বেশি সময় ধরে আমদানি সংকোচন নীতিতে চলার পর এবার সহজীকরণের পথে চলার ইঙ্গিত দিল দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করে জানিয়ে দিল 14 ধরনের পণ্য ছাড়া অন্য পণ্য আমদানিতে এলসি মার্জিন তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এখনও বিলাসজাতীয় বাংলাদেশে অভ্যন্তরীণভাবে উৎপাদিত বিকল্প পণ্য আমদানিতে কঠোরতা বহাল রাখাকে সময় উপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা অর্থনীতির স্বার্থে অত্যন্ত যৌক্তিক, কিন্তু একই সঙ্গে আমাদের একটা টাইমলাইন দরকার যে আসলে এটা কতদিন চলবে সেই বিষয়ে যদি একটা ইন্ডিকেশন আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানকার যে লোকাল ব্যবসা বাণিজ্য, বিশেষ করে যে সমস্ত পণ্য আমদানি করা হচ্ছে তার ক্ষেত্রে আসলে এই যে ইম্পোর্ট সাবস্টিটিউশন রয়েছে বা নতুন করে যাতে ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রি তৈরি হয়, তো সেই বিষয়গুলো দেখাটা আমি মনে করি জরুরি। এখনো যেসব পণ্য আমদানিতে 100% এলসি মার্জিন জমা দিতে হবে সেগুলো হলো মোটর কার, ইলেকট্রনিক হোম বা অফিস অ্যাপ্লায়েন্স, স্বর্ণ ও স্বর্ণালংকার, মূল্যবান ধাতু ও মুক্তা, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, আসবাব ও সাজসজ্জা সামগ্রী, ফল ও ফুল, নন সিরিয়াল ফুড অর্থাৎ অশস্য খাদ্যপণ্য, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য ও পানীয় বা টিনজাত খাদ্য, চকলেট, বিস্কুট, জুস, কফি, সফট ড্রিঙ্কস, অ্যালকোহল জাতীয় পানীয় ও তামাক ও তামাকজাত বা এর বিকল্প পণ্য। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর দেশে সবুজ মাল্টার উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 1 লাখ টন নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 800 কোটি টাকা।
আমদানি কমে আসায় চাপ কমছে বৈদেশিক মুদ্রায়। সাইট্রাস ফলের উন্নয়নে আরও গবেষণা ও কৃষক সহায়তার কথা জানিয়েছে কৃষি বিভাগ। তবে দাম পেতে সঠিক সময়ে এসব ফল বাগান থেকে সংগ্রহের পরামর্শ গবেষকদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। দেশে প্রতি বছর বাড়ছে দেশীয় সবুজ মাল্টার উৎপাদন। সরকারিভাবে নানা উদ্যোগের কারণে ফলটির সম্ভাবনা এখন পরিলক্ষিত হচ্ছে দেশব্যাপী। সমতল বা পাহাড় সব জায়গায় প্রায় একই চিত্র। উৎপাদন বাড়ায় আমদানি যেমন কমছে তেমনি চাপ কমেছে ডলারের ওপর। পরিসংখ্যান বলছে গত বছর দেশে প্রায় 10,000 হেক্টর জমিতে প্রায় 90,000 টন মাল্টা উৎপাদিত হয়। আর চলতি বছর চাষের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি উৎপাদন দাঁড়াবে প্রায় 1 লাখ টনে, যার বাজার মূল্য 800 থেকে 1000 কোটি টাকা। তবে অভিযোগ রয়েছে ভালো ও পরিপক্ক মাল্টা পাচ্ছেন না ভোক্তা। ভালো দামের আশায় আগাম সংগ্রহের কারণে অপরিপক্ক শক্ত মাল্টা কিনে প্রতারিত হওয়ার ঘটনাও ঘটছে। এমন অবস্থায় গবেষকরা বলছেন পরিপক্ক ও স্বাদযুক্ত রসালো মাল্টা পেতে হলে গাছ থেকে মাল্টা সংগ্রহ শুরু করতে হবে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে। সেপ্টেম্বর মিডল আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট সময়, সেই সময় হারভেস্ট করেন আপনার ফলনটাও কাঙ্ক্ষিত পরিমাণে হবে এবং এর মিষ্টতাও যথাযথ হবে। বাইরে থেকে আমরা ফলটা যদি দেখেন আপনি গাঢ় সবুজ থেকে ইউলিশ কালার ধারণ করবে বাহ্যিকভাবে। আর আরেকটা ব্যাপার হলো আপনি ফলটাকে যখন হাতে নেবেন টেনিস বলের মতো ফলটাকে পাঁচ করলে এটা একটু ভিতরের দিকে নুয়ে যাবে। দ্যাট মিনস এটার ভিতরে পর্যাপ্ত রস হয়েছে। এটার প্রমাণ কি হলো এটার ভিতরে পর্যাপ্ত রস আছে এবং ওই সময় ফলটা হারভেস্ট করতে হবে। অপরিপক্ক ফল সংগ্রহের পেছনে রয়েছে কৃষক পর্যায়ে অসচেতনতাও। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি মাঠ পর্যায়ে সচেতন করতে কাজ করছেন কর্মকর্তারা। কৃষক ভাইদেরকে এই ব্যাপারে সচেতন করি যারা আর্লি হারভেস্ট না করে যাতে সঠিক সময়ে হারভেস্ট করে, এত করে ভোক্তারা সঠিকভাবে এই বাড়ি মালটা একের যে প্রকৃত স্বাদ এবং প্রকৃত রসটুকু তারা পাবে। আমরা দেখেছি যদি আর্লি হারভেস্ট করে তাহলে মিষ্টতা বা টিএসএস লেভেল কম থাকে। আবার যদি খুব দেরিতেও বা বিলম্বে হারভেস্ট করে তখনও দেখা যায় যে মালটাতে যে রসের পরিমাণ কমে যায়। দেশি পয়সা মালটা বাড়ি এক বাজার থেকে কেনার সময় অবশ্যই সবুজের মাঝে হালকা হলদে রং ধারণ করেছে এমনটি দেখে কেনার পরামর্শ গবেষকদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কর ফাঁকির মামলায় নিজের দোষ স্বীকার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। বৃহস্পতিবার এ সংক্রান্ত মামলার কার্যক্রম শুরুর আগে ফেডারেল আদালতের কৌঁসুলিদের একথা জানান হান্টারের আইনজীবীরা। মামলায় দোষী সাব্যস্ত হলে হান্টারের সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড হতে পারে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে কর ফাঁকির মামলা চলছে। গেল বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে হান্টারের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের এ মামলা দায়ের করে মার্কিন বিচার বিভাগ। 54 বছর বয়সী বাইডেন পুত্রের বিরুদ্ধে 9টি অভিযোগ আনা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে তিনি 2016 থেকে 2019 সালের মধ্যে বিলাসী জীবনযাপন করার পেছনে লাখ লাখ ডলার খরচ করেছেন। এ সময় তিনি ইচ্ছাকৃতভাবে $14 লাখ কর পরিশোধ করেননি। তবে হান্টার এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। গেল 8 মাস ধরে হান্টারের বিরুদ্ধে তদন্ত শেষে বৃহস্পতিবার ছিল মামলার নির্ধারিত দিন। সকাল থেকেই লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে প্রেসিডেন্ট পুত্রের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরুর তোড়জোড় চলে। শুরু হয় জুরি ঠিক করার প্রক্রিয়া। এ সময় হান্টার দোষ স্বীকার করার কথা জানান আদালতে। এ সময় বিচারক মার্ক স্কার্সি সতর্ক করে দিয়ে বলেন, দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ 15 বছর কারাদণ্ড হতে পারে, জরিমানা হতে পারে $5 থেকে $10 লাখ। এসব বিষয়ে হান্টার অবগত আছেন কিনা জানতে চান বিচারক। জবাবে হান্টার বলেন তিনি শাস্তি সম্পর্কে জানেন। এরপরই আদালত হান্টারের স্বীকারোক্তি গ্রহণ করেন। আগামী 16 ডিসেম্বর এই মামলার রায় দেওয়ার কথা রয়েছে। এর আগে আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অপর একটি মামলায় এই বছরের জুনে দোষী সাব্যস্ত হন হান্টার। মার্কিন প্রেসিডেন্ট চাইলে যে কোনো অপরাধীকে ক্ষমা করে দিতে পারেন। তবে প্রেসিডেন্ট জো বাইডেন আগেই বলেছেন তিনি তার ছেলেকে বাঁচাতে ক্ষমা করার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন না। এদিকে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নতুন তথ্য প্রমাণ হাজির করার কথা জানিয়েছেন বিচারক তানিয়া চুটকান। এ মাসের 26 তারিখ মামলার দিন ধার্য রয়েছে। কিন্তু ট্রাম্পের আইনজীবীরা চাচ্ছেন না আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার বিরুদ্ধে নতুন কোনো অভিযোগ ও প্রমাণ হাজির করা হোক। বিশ্লেষকদের ধারণা নতুন তথ্য প্রমাণ নভেম্বরের 5 তারিখের নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা থেকে
বাড়তি সুবিধা পেতে পারেন প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার সাবেক মন্ত্রী শাহজাহান খান রাখা হয়েছে ডিবি কার্যালয়ে, বিকেলে তোলা হবে আদালতে। এবং ভাঙা যাচ্ছে না ডিমের সিন্ডিকেট, প্রতিদিনই বাড়ছে দাম। বিক্রেতা বন্যার দোহাই দিলেও অযৌক্তিক বলছেন ক্রেতা। সরবরাহ বাড়লেও ঊর্ধ্বমুখী ইলিশের বাজার। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।